হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা পড়ব ক্লাস 10-এর গ্রামারের ব্যাকরণের একটি চ্যাপ্টার যার নাম হলো বাক্য। বাক্য দেখো আমি এখানে করেই দিয়েছি আজকে পর্ব 1, অর্থাৎ আজকে পুরো অধ্যায়টা ধরে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনায় যাব যে বাক্য কাকে বলে, একটি সঠিক বাক্য গঠন করতে হলে কোন কোন শর্ত পূরণ হওয়া দরকার, উদ্দেশ্য বিধেয়, এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে বাক্যের গঠনগত, অর্থগত শ্রেণীবিভাগ এবং বাক্য পরিবর্তনের যে ধারা সেইগুলো নিয়ে। প্রথমেই তাহলে আমরা শুরু করব যে বাক্য কাকে বলে। কাকে বলে বাক্য? যথাযথভাবে বিন্যস্ত পদসমষ্টি যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। অর্থাৎ আমি কতগুলো পদ নিলাম, তাকে যদি আমি এলোমেলোভাবে সাজাই তাহলে কিন্তু মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হবে না। একটা সঠিক বাক্য হতে গেলে আমাকে যেটা করতে হবে, যে পদগুলোর মধ্যে সম্পর্ক আছে সেই রকমভাবেই তাদের পরপর সাজাতে হবে। তাহলেই কি হবে, আমার মনের ভাব, আমি কি বলতে চাইছি সেটা সম্পূর্ণরূপে প্রকাশিত হবে, আর তখনই সেটা হয়ে উঠবে একটা সার্থক বাক্য। যেমন আমি তোমাকে একটা কথা বলবো, এখানে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে বাক্যটার মধ্যে দিয়ে এটাই বলতে চাওয়া হচ্ছে যে বক্তা শ্রোতাকে একটা কথা বলতে চায়। ধরো যদি এরকম হতো, আমি তোমাকে একটা, এটুকু বলে আমি থেমে গেলাম, তাহলে কিন্তু বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হলো না, তখন সেটা কিন্তু কোনো বাক্য হবে না। কেমন? এবারে আর একটা কথা প্রসঙ্গে বলে রাখি যে একাধিক পদ মিলে বাক্য তো তৈরি হয়ই, এক পদেও কিন্তু বাক্য হয়। ধরো তুমি যদি আমাকে বলো যে আমি কি একটু ছাতাটা আনবো, আমি তোমাকে বললাম আনো, তাহলে এই যে আনো, এটা এক পদ, এটাই কিন্তু একটা বাক্যের কাজ করছে। কেমন? সুতরাং সবচেয়ে প্রধান ব্যাপার হচ্ছে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে কিনা সেটাই দেখা। এবারে দেখো যেটা আমি বলছিলাম যে একটা আদর্শ বাক্য গঠন করতে গেলে কতগুলো শর্ত পূরণ হওয়া দরকার। এমন নয় যে একটা শর্ত পূরণ হলেই হলো। আদর্শ বাক্য গঠনের জন্য 3টে শর্ত পূরণ হওয়া খুব দরকার। একটা হচ্ছে যোগ্যতা, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আর একটা হচ্ছে আসক্তি। আমি দুটো জায়গায় তোমাদের একটু বানানটা খেয়াল করতে বলবো। আকাঙ্ক্ষা বানানে উমর সঙ্গে খিয়, আর আসক্তি নয় কিন্তু আসক্তি। আসক্তি কথাটার অর্থ আমি দিয়ে দিয়েছি এখানে, নৈকট্য, অর্থাৎ কাছাকাছি রাখা। এটা এমসিকিউতে ভীষণভাবে চাওয়া হয় যে আসক্তি কথার অর্থ কী। তাহলে একটা সঠিক বাক্য, আদর্শ বাক্য তৈরি করতে হলে আমাকে এই 3টে শর্ত একসঙ্গেই পূরণ করতে হবে। এবার কোনটাকে কি বলে এসো আমরা একটু দেখে নিই। যোগ্যতা কাকে বলা হবে? বাক্যের পদসমষ্টির মধ্যে অর্থগত যে সম্পর্ক তা বোঝবার পথে কোনো বাধা না থাকলে তাকে বাক্যের যোগ্যতা বলে। অর্থাৎ পদগুলোকে আমি পরপর সাজালাম, এবার তাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে সেটা যদি আমি বুঝতে পারি যে হ্যাঁ তার একটা অর্থগত বাস্তব ভিত্তি আছে, তাহলেই বুঝতে হবে যে বাক্যটা যোগ্যতা নামক শর্ত পূরণ করেছে। কিরকম দেখো, আমি দুটো বাক্য নিয়েছি, মাছগুলো সব আকাশে উড়ছে। এখানে কিন্তু ব্যাকরণগত দিক থেকে বাক্যটা একেবারে সঠিক, কোথাও কোনো ভুল নেই, কিন্তু বাস্তব ভিত্তি নেই কথাটার, বাস্তব সত্যতা নেই। আর সেই জন্যেই এটার পাশে আমি একটা ক্রস দিয়ে রেখেছি, কারণ এটা বাক্য তৈরি হয়নি।
তার জায়গায় যদি আমি বলি যে পাখিগুলো সব আকাশে উড়ছে, সেটাকে তুমি বলবে যে হ্যাঁ এরকমটা হয়, পাখিরা আকাশে ওড়ে। তাহলে এর একটা বাস্তব সত্যতা আছে। কেমন? সেই জন্য এটার পাশে আমি একটা টিক মার্ক করে দিয়েছি যে এটা একটা বাক্য হয়েছে। নেক্সট তাহলে দেখো আকাঙ্ক্ষা। কাকে বলবো আকাঙ্ক্ষা? কোনো পদ বা পদসমষ্টি যদি বাক্যের অর্থের সম্পূর্ণতা সাধন করতে পারে, অন্য কোনো পদ বা পদসমষ্টির অপেক্ষা করতে না হয়, তবে সেই পদ বা পদসমষ্টির দ্বারা গঠিত বাক্য আকাঙ্ক্ষার শর্ত পূরণ করেছে বলা যায়। অর্থাৎ সোজা কথায় যদি আমি বলি যে একটা কথা বলতে বলতে আমি মাঝপথে থেমে গেলাম হঠাৎ, তাহলে তুমি কিন্তু অর্থটা পুরো বুঝতে পারবে না, তোমার আরও কিছু জানবার আকাঙ্ক্ষা থেকে যাবে। তাহলে যদি আমি এমন কিছু পদ বা পদসমষ্টি আনি, এমনভাবে আনি যাতে আমার আর কিছু জানবার আকাঙ্ক্ষা থাকলো না, তাহলেই বুঝতে হবে যে ওই পদ বা পদসমষ্টি বাক্য গঠনের দ্বিতীয় শর্ত অর্থাৎ আকাঙ্ক্ষা নামক শর্তটি পূরণ করেছে। যেমন এখানেও আমি দুটো সেন্টেন্স নিয়েছি, দুটোকেই কিন্তু আমি বাক্য বলতে পারছি না। যেমন আমি যদি বলি রিনি মন্দিরে গিয়ে, বলে আমি থেমে গেলাম মাঝপথে, তোমার তাহলে অর্থটা তারপরে কি হলো, কি হলো জানবার একটা আকাঙ্ক্ষা থাকবে। তাহলে সেইটাকে সম্পূর্ণ করবার জন্য আমি যখন বলছি রিনি মন্দিরে গিয়ে পুজো দিল, তখন কিন্তু সেটার একটা অর্থগত সম্পূর্ণতা তৈরি হচ্ছে। সুতরাং এই যে পদসমষ্টি দ্বিতীয়টায় আমরা ব্যবহার করেছি, সেগুলোর আর কোনো অপেক্ষা করতে হচ্ছে না, তারাই মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করেছে। তাই এটা একটা সঠিক বাক্য হচ্ছে, কারণ আকাঙ্ক্ষার শর্তটা পূরণ হয়েছে। তাই দেখো সেটার পাশে আমি টিকমার্ক করে দিয়েছি। এবারে কি আসছে? এবারে যেটা আসছে সেটা হচ্ছে আসত্তি। আসত্তি কথাটার অর্থ আমি বলেই দিয়েছিলাম, কাছাকাছি। বাক্যের পরস্পর সম্পর্কিত পদগুলিকে যথাসম্ভব কাছাকাছি রাখার নামই হলো আসত্তি। অর্থাৎ যেটার সঙ্গে যেটার সম্পর্ক আছে সেই পদগুলোকে তাদের পাশে পাশেই রাখা, তাদের কাছে কাছেই রাখা, এদিক ওদিক ছড়িয়ে রাখা নয়। এই বিষয়টাই হচ্ছে আসত্তি। অর্থাৎ আমি যদি জাম্বল ওয়ার্ডস করে দিই তাহলে কিন্তু বাক্য তৈরি হবে না, কারণ মনের ভাব সেখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। কীরকম? রবীন্দ্রনাথের চুরি বিশ্বকবি নোবেল গেছে, মানেটা কি হলো? মানেটা কেউই বুঝতে পারছে না, কারণ যে পদের সঙ্গে যে পদের সম্পর্ক থাকা উচিত আমি কিন্তু সেই পদের সঙ্গে সেই পদের সম্পর্ক এখানে রাখতে পারিনি। সেই পরস্পর সম্পর্কিত পদগুলিকে আমি কাছাকাছি রাখতে পারিনি। এবার যখন আমি সাজাচ্ছি তখন আমি সাজিয়ে কি বলছি? সাজিয়ে আমি বলছি বিশ্বকবি রবীন্দ্রনাথের নোবেল চুরি গেছে। এতক্ষণে তাহলে অর্থটা সম্পূর্ণ হলো, পরিষ্কার হলো। তাহলে রবীন্দ্রনাথের সঙ্গে সম্পর্কিত কথা হচ্ছে বিশ্বকবি, এবং চুরি গেছে, চুরি গেছে কথাটার সঙ্গে সম্পর্কিত কথা হচ্ছে নোবেল। তাহলে যেটার সঙ্গে যার সম্পর্ক আছে সেইগুলোকে পাশাপাশি রাখার যে নাম তাকেই আমরা বলছি আসত্তি। ধরো আমি যদি বলি, আরেকটা এক্সাম্পল ধরো নিলাম, খাঁটি গরুর দুধ পান করলাম। এরকম আমরা হামেশাই বলে থাকি যে খাঁটি গরুর দুধ পান করলাম, কিন্তু এখানেও আমরা বলবো যে এটাও সঠিক বাক্য হয়নি, কারণ এখানেও আসত্তির অভাব তৈরি হয়েছে। কারণ গরুটা খাঁটি নয়,
বা গরুটা খাঁটি কি খাঁটি নয় সেটা বিচার্য নয়, দুধটা যে খাঁটি সেটা বিচার্য। সেজন্য সঠিকভাবে বলতে গেলে গরুর খাঁটি দুধ পান করলাম। ওই যে খাঁটি কথাটা সেটা কিন্তু দুধ কথাটার আগে বসবে, ওটার সঙ্গে ওটার সম্পর্ক আছে। এই হচ্ছে আসত্তি ব্যাপারটা। কেমন? এবারে তাহলে চলে এসো বাক্যের গঠন। বাক্যের গঠন নিয়ে যখন আমরা আলোচনা করছি তখন সেখানে আমরা দুটো জিনিস পাচ্ছি, যেটা তোমরা ছোটবেলা থেকেই পেয়ে আসো। সেটা হচ্ছে উদ্দেশ্য বিধেয়। বাক্যকে, একটা বাক্যে যদি আমরা স্ট্রাকচার ভাঙি তাকে প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারবো আমরা। একটা হচ্ছে উদ্দেশ্য। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকেই বলা হবে উদ্দেশ্য। যেমন আমি যদি বলি যে রমেন পড়াশোনায় খুব ভালো, তাহলে কাকে উদ্দেশ্য করে কথাটা বলা হচ্ছে? রমেনকে। তাহলে রমেন হয়ে যাবে উদ্দেশ্য। যেমন এর আগে আমরা যেটা আলোচনা করলাম যে পাখিগুলো সব আকাশে উড়ছে, তাহলে কাদের সম্পর্কে বলা হচ্ছে? পাখিদের সম্পর্কে। তাহলে পাখিগুলো এখানে হয়ে যাচ্ছে উদ্দেশ্য। তাহলে সেটাই আমি বললাম যে বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকেই বলা হচ্ছে উদ্দেশ্য। আর বিধেয় কি? উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাই হচ্ছে বিধেয়। তাহলে একবার তুমি উদ্দেশ্যটা বার করে নিতে পারলে, এবার বাদবাকি যে অংশটা পড়ে থাকলো সেটাই হচ্ছে বিধেয়। এবার কথাটা হচ্ছে উদ্দেশ্য পদ বা উদ্দেশ্য পদগুলো, উদ্দেশ্য অংশ আমি কিভাবে চিনব? দুটো জিনিস রয়েছে। সমাপিকা ক্রিয়াকে, খেয়াল করো এখানে কিন্তু অসমাপিকা ক্রিয়ার কোনো ভূমিকা নেই। সমাপিকা ক্রিয়াকে আমাকে কে দিয়ে বা কি দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলেই যে উত্তর আমি পাবো সেটাই উদ্দেশ্য। কে যদি প্রাণীবাচক কর্তা হয় তাহলে সেটা চেনবার জন্য কে, আর যদি অপ্রাণীবাচক কর্তা হয় তাহলে সেটা চেনবার জন্য কি। কোনো একটা বাক্যে যদি দেখো যে প্রাণীবাচক পদ অপ্রাণীবাচক পদ দুটোই আছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে একটা কর্তা আরেকটা কর্ম। যেমন আমি বইটি টেবিলে রাখলাম। এবার তুমি যদি উদ্দেশ্য চেনবার জন্য সমাপিকা ক্রিয়া বলিয়ে দেওয়া হয়েছে রাখলাম, তার সঙ্গে সম্পর্ক আছে কিন্তু আমি, আমি এখানে উপস্থিত, তাহলে কে রাখলো? আমি, আমিটা হয়ে যাচ্ছে উদ্দেশ্য। তুমি যদি এখানে ভুলবশত কি রাখলাম কোয়েশ্চেন করো, আনসার পাবে বই, কিন্তু বইটা উদ্দেশ্য নয়, কারণ উদ্দেশ্যটা অলরেডি প্রেজেন্ট আছে সেন্টেন্সে। অনেক সময় উদ্দেশ্য কিন্তু বাক্যে উহ্যও থাকতে পারে। ধরো বললাম যে বইটি টেবিলে রাখো, তুমি দেখলে এখানে কোনো প্রাণীবাচক কর্তা নেই, তার মানে আমি কি দিয়ে কোয়েশ্চেন করব? পেয়ে গেলাম বইটি, তাহলে সেটাই হয়ে যাচ্ছে উদ্দেশ্য। একেবারেই নয়, কারণ এই যে রাখো কথাটা এটা একটা ক্রিয়া এবং তার সঙ্গে মধ্যম পুরুষের সম্পর্ক আছে, মানে তুমি বা তোমরা, তাহলে সেটা এখানে উহ্য হয়ে আছে, যেটা ক্রিয়াপদটা দেখে আমাকে বুঝে নিতে হবে। তাহলে কর্তা আছে কিন্তু সাইলেন্ট হয়ে আছে, সেই জন্যই এখানে উদ্দেশ্য হয়ে যাবে তুমি বা তোমরা, আর কর্মপদ তখন বইটি। যদি একেবারেই উদ্দেশ্য না থাকে তখন অপ্রাণীবাচক কর্তাটাকেই আমরা উদ্দেশ্য করে নেব। ধরো আমি যদি বলি যে বাড়ির পাশেই ছিল একটা মাঠ, তাহলে এখানে কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি যে কি ছিল, কি একটা মাঠ, তাহলে এটাই অপ্রাণীবাচক কর্তা, যার জন্য আমাকে কি দিয়ে কোয়েশ্চেন করতে হচ্ছে। তাহলে যেই আমি একটা মাঠ পেয়ে গেলাম, বাদবাকি অংশটা আমার বিধেয় হয়ে যাচ্ছে। আশা করি সবাইকে আমি বোঝাতে পারলাম বিষয়টা।
তাহলে বাক্যে উদ্দেশ্য প্রথমে থাকতে পারে, বাক্যের মাঝখানে থাকতে পারে, বাক্যের শেষে থাকতে পারে, এমনকি বাক্যে অনুপস্থিত বা উহ্য হিসেবেও থাকতে পারে। এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সেইগুলো খেয়াল রাখার জন্যই এবার আমি কয়েকটা স্যাম্পল করে দিয়েছি। উদ্দেশ্য বিধেয় নির্ণয় করো, অনেক সময় বলে উদ্দেশ্য বিধেয় ভাগ করে দেখাও, একই ব্যাপার। কলাম সেট করে নেবে, বাঁ দিকে লিখবে উদ্দেশ্য, ডান দিকে লিখবে বিধেয়। এবার 3টে বাক্য নিয়েছি আমি। রমেশ পড়াশোনায় খুব ভালো। কে পড়াশোনায় খুব ভালো? রমেশ। তাহলে এইখানে এই যে হয়, এই সমাপিকা ক্রিয়াটা কিন্তু উহ্য হয়ে আছে, আর সেইটাকে ধরেই আমি কে দিয়ে প্রশ্নটা করলাম যে কে হয়? রমেশ। তাহলে রমেশ উদ্দেশ্য, বাকি অংশটা পড়াশোনায় খুব ভালো, সেইটা হয়ে যাচ্ছে বিধেয়। নেক্সট এবার রয়েছে কলমটি টেবিলে রাখো। এই যে রাখো তার মানেই তোমাকে বা তোমাদের আমি কথাটা বলছি, সেই জন্যেই কিন্তু সেটা বাক্যে অনুপস্থিত বা উহ্য হয়ে আছে। তাহলে আমি ব্র্যাকেটের মধ্যে রাখছি প্রথম কথা, উহ্য হয়ে আছে, এটা বোঝাবার জন্য। আর তুমি বা তোমরা পরীক্ষায় যে কোনো একটা বাছবে, কেমন? আমি এখানে বোঝাবার জন্য একবচন, বহুবচন দুটো রূপই দেখিয়ে দিয়েছি। পরীক্ষায় যে কোনো একটা নেবে, হয় তুমি বা তোমরা। আর অতি অবশ্যই ব্র্যাকেটে রেখো, কারণ এটা সরাসরি বাক্যে নেই, উহ্য অবস্থায় আছে। এবারে যেই কর্তা পেয়ে গেলাম, বাকি অংশটা মানে বাকি পুরো বাক্যটাই তাহলে বিধেয় হয়ে যাচ্ছে, কলমটি টেবিলে রাখো। এবারে যেটা বলছিলাম, অপ্রাণীবাচক কর্তা। বাড়ির পাশেই ছিল একটা মাঠ। এখানে কিন্তু আমাকে কি দিয়ে কোয়েশ্চেন করতে হচ্ছে, যে কি ছিল? একটা মাঠ, সেটা হয়ে যাচ্ছে উদ্দেশ্য। বাকি অংশটা বাড়ির পাশেই ছিল, সেইটাকে আমি বিধেয় অংশে বসিয়ে দিলাম, হয়ে গেল উদ্দেশ্য বিধেয়। এবারে আমরা দুটো ছোট্ট ছোট্ট জিনিস একটু আলোচনা করব, সেটা হচ্ছে উদ্দেশ্যের প্রসারক আর বিধেয়ের প্রসারক। প্রসারক মানে যে পদগুলোর ব্যবহারে আমি উদ্দেশ্য অংশটাকে বাড়াচ্ছি, প্রসারিত করছি। কি বলা হচ্ছে? যে পদ বা পদসমষ্টি মূল উদ্দেশ্য পদের বিশেষণ বা বিশেষণ স্থানীয় পদ হিসেবে ব্যবহৃত হয়, তাকে বা তাদেরকেই উদ্দেশ্যের প্রসারক বলে। প্রথম বাক্যটা কি ছিল? টুনটুনি পাখি বাসা বেঁধেছে। এখান থেকেই পরিষ্কার, কে বেঁধেছে? টুনটুনি পাখি। তাহলে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবার আমি বাড়াচ্ছি, দেখো, বেগুন গাছে একটা ছোট্ট টুনটুনি পাখি বাসা বেঁধেছে। তাহলে এই যে টুনটুনি পাখির আগে তার বিশেষণ এবং বিশেষণ স্থানীয় অনেকগুলো পদ আমি জুড়ে দিলাম, যার ফলে উদ্দেশ্য অংশটা বেড়ে গেল, প্রসারিত হয়ে গেল। তাহলে এক্সট্রা যে পদগুলো এলো, বা যদি কখনো আমি একটা পদ আনি, তাহলে এই যে অতিরিক্ত একটা পদ বা পদগুচ্ছ, এটাকেই বলা হচ্ছে উদ্দেশ্যের প্রসারক। একটু খেয়াল করো এটা আমি কিভাবে এনেছি। এই পুরো অংশটাই সেকেন্ড ব্র্যাকেট করা, পুরো অংশটা কিন্তু উদ্দেশ্য। কারণ এবার যদি আমি এই বাক্যটাকে নিই, ভালো করে বোঝো, বেগুন গাছে একটা ছোট্ট টুনটুনি পাখি বাসা বেঁধেছে। তাহলে কে বেঁধেছে? না, বেগুন গাছে একটা ছোট্ট টুনটুনি পাখি। কেমন? দিয়ে এবার তাহলে টুনটুনি পাখি মূল উদ্দেশ্য পদ, সে। এবার তার আগে তোমার যদি এবার
আমি ধরো কি করলাম, আমি আরও একটু সহজ করে দিলাম বোঝবার সুবিধের জন্য। প্রথমে ছিল টুনটুনি পাখি বাসা বেঁধেছে, এবারে আমি এক্সট্রা বাড়াচ্ছি কি, একটা ছোট্ট টুনটুনি পাখি বাসা বেঁধেছে। তাহলে এই দ্বিতীয় বাক্যটাকে যখন আমরা নিচ্ছি, একটা ছোট্ট টুনটুনি পাখি বাসা বেঁধেছে, তোমাকে আমি পরিষ্কার বললাম উদ্দেশ্য বিধেয় ভাগ করে দেখাও। তুমি কে বেঁধেছে? একটা ছোট্ট টুনটুনি পাখি। হলো, এর মধ্যে তাহলে মূল উদ্দেশ্য পদ হচ্ছে টুনটুনি পাখি, তার বিশেষণ হিসেবে দুটো পদ আসছে, একটা আর ছোট্ট। তাহলে এই যে অংশটা, এই একটা ছোট্ট, এই অংশটাই হচ্ছে উদ্দেশ্যের প্রসারক। ক্লিয়ার? আর গোটা অংশটা, যেটা আমি সেকেন্ড ব্র্যাকেট করে দিয়েছি, গোটা অংশটা হচ্ছে উদ্দেশ্য, আর বাসা বেঁধেছে এটা বিধেয়। ক্লিয়ার? তাহলে এখানে এই অংশটা উদ্দেশ্য ছিল, এবার এই অংশটাকেই যখন আমি আগের দিকে আরো বাড়াচ্ছি, তখন সেটাও কিন্তু উদ্দেশ্যই থাকছে, শুধু এবার ভাগাভাগি হয়ে যাচ্ছে, কেউ মূল উদ্দেশ্য পদ আর কেউ হচ্ছে তার প্রসারক হিসেবে কাজ করছে, এক্সটেন্ডেড পোর্শন হিসেবে কাজ করছে। একই জিনিস তাহলে এবার বিধেয়ের প্রসারকের জন্যেও। যে পদ বা পদসমষ্টি বিধেয় ক্রিয়ার বিশেষণ বা বিশেষণ স্থানীয় পদ কিংবা কর্ম, করণ, নিমিত্ত, অপাদান, অধিকরণ সম্বন্ধে তার সঙ্গে সম্পর্কিত, সেই পদ বা পদসমষ্টিকেই আমরা বিধেয়ের প্রসারক বলবো। তাহলে ধরো এই যে বাক্যটা এখন দিয়েছি, এটাকে একটু পরে আনছি। আমি হয়তো বললাম ঘোড়াটি দৌড়চ্ছে, উদ্দেশ্য বিধেয় ভাগ করে দেখাও। কে দৌড়চ্ছে? ঘোড়াটি। উদ্দেশ্য পাওয়া গেল। এবার ঘোড়াটি কি করছে? দৌড়চ্ছে, বিধেয় পাওয়া গেল। এবার আমি অতিরিক্ত কথা যোগ করলাম দ্রুত বেগে। তাহলে এই দ্রুত বেগে কথাটা যোগ করবার ফলে বিধেয় অংশটা প্রসারিত হলো। তাহলে এই দ্রুত বেগে কথাটাকেই আমরা বলছি বিধেয়ের প্রসারক। বাকি যে গোটা অংশটা দেখো, এবার সেকেন্ড ব্র্যাকেট করেছি, এই পুরো অংশটাই কিন্তু এবার হয়ে যাচ্ছে বিধেয়। কেমন? একটু দেখো ভালো করে। কারণ এখানে বাক্যটা যেটা রয়েছে, এবার যদি বাক্যটাকে আমি নিই, ঘোড়াটি দ্রুত বেগে দৌড়চ্ছে, এবার তোমাকে বললাম উদ্দেশ্য বিধেয় ভাগ করে দেখাও। তাহলে সিম্পল, ঘোড়াটি উদ্দেশ্য, দ্রুত বেগে দৌড়চ্ছে বিধেয়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার এটাকেই আমি দুটো ছোট ভাগে ভাগ করে দিলাম। একটা হচ্ছে বিধেয় ক্রিয়া অর্থাৎ সমাপিকা ক্রিয়াটা, যেটা মূল, আর দ্রুত বেগেটা হচ্ছে তার প্রসারিত অংশ, তাই সেটা বিধেয়র প্রসারক হয়ে গেল। এবারে খেয়াল রাখার মতো বিষয়, যেটা আমাদের খেয়াল রাখতে হবে, সেটা কি না, সেটা হচ্ছে বিধেয় অংশের মূল পদটাই হলো সমাপিকা ক্রিয়া, যাকে বলা হচ্ছে বিধেয় ক্রিয়া। তার বেসিসেই আমি বললাম দ্রুত বেগে দৌড়চ্ছে গোটা অংশটা যদি বিধেয় হয়, মূল পদটা হচ্ছে দৌড়চ্ছে আর এক্সটেন্ডেড পোর্শনটা হচ্ছে দ্রুত বেগে। হলো? এবারে চলে এসো আধুনিক ভাষাবিজ্ঞানে উদ্দেশ্য আর বিধেয়কে কি বলা হয়। আধুনিক ভাষাবিজ্ঞানে উদ্দেশ্যকে বলা হয় বিশেষ্য খণ্ড বা কর্তা খণ্ড। কেন? কারণটাও আমি দিয়ে দিয়েছি। উদ্দেশ্য অংশের প্রধান পদটি একটি বিশেষ্য। উদ্দেশ্য অংশের যে মূল পদ, সেটা হয় একটা বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় কোনো সর্বনাম।
সেটাই কর্তা হিসেবে কাজ করছে এবং সেটাকে কেন্দ্র করেই অন্যান্য পদগুলো এসে জোট বাঁধছে। সেই জন্যই উদ্দেশ্য, তাকে আধুনিক ভাষাবিজ্ঞানে বলা হয় বিশেষ্য খণ্ড বা কর্তা খণ্ড। এবার তাহলে বিধেয় এর আধুনিক ভাষাবিজ্ঞানে কি নাম? বিধেয়র আধুনিক ভাষাবিজ্ঞানের নাম হচ্ছে ক্রিয়াখণ্ড। কারণ আমরা একটু আগেই দেখে এসেছি যে বিধেয় অংশের মূল পদ হচ্ছে বিধেয় ক্রিয়া, আর তাকে বিভিন্নভাবে সাহায্য করতেই, কখনো বিশেষণ হিসেবে, কখনো তার কর্ম হিসেবে, কখনো করণ হিসেবে সাহায্য করতেই এক বা একাধিক পদ এসে হাজির হচ্ছে। সেই জন্যই যেহেতু বিধেয় ক্রিয়াটাই এখানে মূল, তাই বিধেয় এর আধুনিক ভাষাবিজ্ঞানে নাম হলো ক্রিয়াখণ্ড। ক্লিয়ার? অর্থাৎ যে পোর্শনের যেটা মূল তার ভিত্তিতে সেই পোর্শনটার নাম। উদ্দেশ্য অংশের মূল বিশেষ্য, তাই তার নাম বিশেষ্য খণ্ড। বিধেয় অংশের মূল সমাপিকা ক্রিয়া, তাই তার নাম হচ্ছে ক্রিয়াখণ্ড। এবারে আমরা চলে যাচ্ছি বাক্যের শ্রেণী বিভাগে। দুটো দিক থেকে আমরা বাক্যের শ্রেণী বিভাগ করব। প্রথমটা যেটা, সেটা গঠনগত দিক দিয়ে, অর্থাৎ স্ট্রাকচারের দিক দিয়ে বাক্যকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। প্রথমেই আমরা ব্রডার ডিভিশনে যাচ্ছি। এক সমাপিকা ক্রিয়াযুক্ত বাক্য, একাধিক সমাপিকা ক্রিয়াযুক্ত বাক্য। অর্থাৎ যে বাক্যে একটাই মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে সেই বাক্যকে বলা হবে সরল বাক্য। আর যে বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকবে তার আবার তিনটে ছোট ছোট ভাগ হবে: যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। ঠিক আছে? তাহলে খেয়াল করো, যৌগিক, জটিল আর যে মিশ্র বাক্য, সেখানে কিন্তু আমরা একের বেশি সমাপিকা ক্রিয়া পাবই। আর যেখানে ধরো বিশাল একটা বাক্য পেলাম, কিন্তু খুব ভালো করে পড়ে দেখলাম যে সেখানে একটাই মাত্র সমাপিকা ক্রিয়া আছে, তাহলে আমরা সেখানে নির্দ্বিধায় এবং অনায়াসে বলতে পারি যে এটা সরল বাক্যই। কারণ সরল বাক্যের একটাই ক্রাইটেরিয়া যে সেখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে অ্যাজ আ হোল যদি আমরা দেখি, গঠনগত দিক দিয়ে বাক্য কিন্তু চার প্রকার। কি কি? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য আর মিশ্র বাক্য। তৈরি করে রাখবে, এসএকিউতে কিন্তু এগুলো খুব আসে। এবারে এসো এক একটা ছোট ছোট ভাগে আমরা যাই। সেটা হচ্ছে সরল বাক্য। সরল বাক্য কি? এই বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। অসমাপিকা ক্রিয়া এক বা একাধিক থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তার মানে অসমাপিকা ক্রিয়া নিয়ে আমরা চিন্তিত নই, সেটা থাকুক বা না থাকুক কিচ্ছু আসে যায় না। শুধু দেখতে হবে সমাপিকা ক্রিয়া কটা আছে। যদি একটা থাকে তাহলে সেটা সরল বাক্য হতে বাধ্য। অনেক সময় এমন অনেক বাক্য পাবে যেখানে সমাপিকা ক্রিয়াটা উহ্য হয়ে আছে, তখন সেখানেও দেখে নিতে হবে যে এই উহ্য থাকা সমাপিকা ক্রিয়া কটা। সেখানে যদি দেখি একটা, তাহলে সেটাই কিন্তু সরল বাক্য। আমি দেখো তিনটে উদাহরণ নিয়েছি। মেয়েটি খুব বুদ্ধিমতী, অর্থাৎ মেয়েটি হয়, বি ভার্ব যেটা, দ্য গার্ল ইজ। তাহলে এই হয়, এটা সমাপিকা ক্রিয়া, এটা এখানে উহ্য আছে, একটাই সমাপিকা ক্রিয়া, তাই এটা সরল বাক্য। পরেরটা দেখো, একটা বড় সড়ো বাক্য নিয়েছি আমি। রমেন স্কুল থেকে বাড়ি ফিরে ভাত খেয়ে ঘুমোলো।
তাহলে এই যে ফিরে আর খেয়ে, এই দুটোই কিন্তু অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কিন্তু সেই একটাই। তাহলে এটা বড় হোক আর ছোট, সরল বাক্য। নেক্সট, আমার জীবন দান করুন। আপনি বা আপনারা, যে কর্তা উজ্জ্ব, তাই ব্র্যাকেটে রেখেছি। কিন্তু এই যে করুন সমাপিকা ক্রিয়া একটাই, তাহলে এটাও সরল বাক্য। তাহলে সমাপিকা ক্রিয়া একটা মানেই সরল বাক্য। এবারে এসো একাধিক সমাপিকা ক্রিয়াযুক্ত বাক্যের পরপর যেগুলো আছে। যেমন যৌগিক বাক্য, যৌগিক, জটিল আর মিশ্র, তাই তো তিনটে ছিল। যৌগিক বাক্য, যৌগিক বাক্য কি না, প্রথমটাই হচ্ছে যে সেখানে একাধিক স্বাধীন খণ্ডবাক্য বা সরল বাক্য থাকে। একাধিক স্বাধীন খণ্ডবাক্য বা একাধিক সরল বাক্য মানেই একাধিক সমাপিকা ক্রিয়া থাকবে। আর যেহেতু সেগুলো স্বাধীন খণ্ডবাক্য, কারোর ওপর কারোর অর্থের জন্য কোনো ভরসা করে বা নির্ভর করে থাকতে হচ্ছে না, তাই তারা স্বাধীন। পরস্পরের সঙ্গে তারা কোনো না কোনো অব্যয় দিয়ে যুক্ত থাকে। আবার আমি এখানে অ্যাড করে দিলাম নাও থাকতে পারে, অর্থাৎ সবসময় যে মাঝখানে একটা অব্যয় পদ থাকবেই এমনটা কিন্তু কোনো কথা নেই। মাঝখানে জাস্ট একটা কমাও থাকতে পারে। শুধু দেখে নিতে হবে যে সেই খণ্ডবাক্যগুলো পরস্পর স্বাধীন কিনা। এবারে আমি ব্র্যাকেটের মধ্যে একটা জিনিস করে দিয়েছি, সেটা হলো খণ্ডবাক্য কি। একটি বৃহৎ বাক্যের অন্তর্গত ক্ষুদ্র বাক্যকেই বলে খণ্ডবাক্য। তাহলে একটা বড় বাক্য রয়েছে, তার মধ্যে তুমি যতগুলো টুকরো টুকরো বাক্য পাবে, অর্থাৎ যতগুলো সমাপিকা ক্রিয়াযুক্ত বাক্য পাবে ততগুলোই তাহলে খণ্ডবাক্য। সেজন্যে ঠিক তার পরের লাইনটাই দেখো, আমি তোমাদের খেয়াল রাখার জন্য, মনে রাখার জন্য বলেই দিয়েছি, বাক্যে যতগুলি সমাপিকা ক্রিয়া ততগুলি খণ্ডবাক্য। কেমন? এবারে হ্যাঁ, দুটো ক্রাইটেরিয়া হতে পারে, সেই খণ্ডবাক্যগুলো কেউ পরস্পর স্বাধীন, আবার দেখা যাচ্ছে যে কেউ অর্থের জন্য একটা আরেকটার ওপর ডিপেন্ড করে আছে, সেটা আলাদা কথা। কিন্তু আমরা সমাপিকা ক্রিয়া একের বেশি পাচ্ছি মানেই আমরা একের বেশি খণ্ডবাক্য পেয়ে যাচ্ছি। এবার যৌগিক বাক্যের ক্ষেত্রে এই একের বেশি খণ্ডবাক্যগুলো কেউ কারোর ওপর নির্ভর করে নেই, পরস্পর স্বাধীন তারা। অব্যয় পদ দিয়ে জুড়ে থাকতেও পারে, অব্যয় পদ সেখানে নাও থাকতে পারে। আমি দু রকম এক্সাম্পলই দিয়েছি এখানে। আকাশে মেঘ নেই অথচ বৃষ্টি হচ্ছে। দেখো, একটা স্বাধীন বাক্য আকাশে মেঘ নেই, এখানেই কিন্তু বাক্যটা শেষ হয়ে গেল। আর একটা স্বাধীন বাক্য বৃষ্টি হচ্ছে, তাহলে এটাও একটা স্বাধীন বাক্য। এবার এই দুটোকে কানেক্ট করছে অথচ এই সংযোজক অব্যয়টা। তাহলে দুটো স্বাধীন খণ্ডবাক্য আছে মানেই এটা একটা যৌগিক বাক্য। এবারে আমি এই সার্কেলগুলো করেছি কেন? এইটা বোঝাবার জন্য যে দুটো সমাপিকা ক্রিয়া পেয়ে গেলাম, তার মানে দুটো খণ্ডবাক্য পেয়ে গেলাম। এবার এই দুটো খণ্ডবাক্যই স্বাধীন, এদেরকে যুক্ত করেছে অথচ এই অব্যয় পদটা। এবার পরের উদাহরণটা দেখো, পরিশ্রম করো সফল হবে। তাহলে একটা খণ্ডবাক্য হচ্ছে পরিশ্রম করো। কি করে আমি এটা খণ্ডবাক্য বলতে পারছি? কারণ করো এই সমাপিকা ক্রিয়াটা রয়েছে। আবার দ্বিতীয় খণ্ডবাক্যটা হচ্ছে সফল হবে, এটাকে আমি কি করে বলতে পারছি খণ্ডবাক্য? কারণ এই যে হবে এটাও একটা সমাপিকা ক্রিয়া। তাহলে দুটো সমাপিকা ক্রিয়া আছে মানেই দুটো খণ্ডবাক্য।
কিন্তু কেউ কারোর ওপর ডিপেন্ডেন্ট নয়। পরিষ্কার আলাদা আলাদা অর্থ। পরিশ্রম করো, অর্থ শেষ হয়ে গেল ওখানে। সফল হবে, ওখানেও অর্থ শেষ হয়ে গেল। তাহলে দুটো স্বাধীন খণ্ডবাক্য জুড়ে যাচ্ছে। তাহলে অ্যাজ আ হোল এটা হচ্ছে একটা যৌগিক বাক্য। এবার আগেরটার সঙ্গে তফাৎ হচ্ছে এই, এখানে কিন্তু কোনো অব্যয় পদ দিয়ে এটাকে জোড়া হয়নি, এখানে মাঝখানে জাস্ট একটা কমা রাখা হয়েছে। সুতরাং সবসময় তোমাকে দেখে নিতে হবে যে কটা সমাপিকা ক্রিয়া আছে, এটা কিন্তু তোমাকে একদম প্রথমেই দেখে নিতে হবে, তবেই তুমি বাক্য চিনতে পারবে। নেক্সট চলে এসো জটিল বাক্য। জটিল বাক্যেও যেটা আমরা ট্রি থেকেই বুঝে গেছিলাম যে এখানেও কিন্তু একাধিক সমাপিকা ক্রিয়া থাকবে, তার মানে একাধিক খণ্ডবাক্য থাকবে। যৌগিক বাক্যের সঙ্গে জটিল বাক্যের তফাৎটা হচ্ছে এই যে এখানে খণ্ডবাক্যগুলো একটা স্বাধীন বা প্রধান, আর বাকিগুলো একটাও থাকতে পারে একাধিকও থাকতে পারে, সেগুলো সব পরাধীন বা অপ্রধান। তার মানে অর্থের জন্য একটা আরেকটার ওপর ডিপেন্ড করে আছে, সেই জন্যেই একটাকে আমরা বলছি স্বাধীন খণ্ডবাক্য, আরেকটাকে আমরা বলছি পরাধীন খণ্ডবাক্য। এবার পরাধীন খণ্ডবাক্য বা পরাধীন খণ্ডবাক্যগুলো স্বাধীন খণ্ডবাক্যের সঙ্গে কিভাবে যুক্ত থাকতে পারে? বিশেষ্য সম্পর্কে, বিশেষণ সম্পর্কে বা ক্রিয়া বিশেষণ সম্পর্কে। অর্থাৎ যদি আমরা ইংলিশ দিয়ে বুঝি, নাউন ক্লজ হিসেবে, অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে বা অ্যাডভার্ব ক্লজ হিসেবে জুড়ে থাকতে পারে। কিন্তু খেয়াল রেখো, এখানে কিন্তু খণ্ডবাক্যগুলো সবকটাই স্বাধীন নয়, একটা কেবলমাত্র স্বাধীন, তার আশ্রয়ে এক বা একাধিক পরাধীন খণ্ডবাক্য। রাইট? তাহলে এবার চলে এসো আমরা উদাহরণে যাব। প্রথমটা কি বলা হচ্ছে? যদিও আকাশে মেঘ নেই তবুও বৃষ্টি হচ্ছে। তাহলে কি করে চিনছি? প্রথমে তো খণ্ডবাক্য চিনতে হবে আগে। দেখো এখানে একটা সমাপিকা ক্রিয়া নেই, এখানে আরেকটা সমাপিকা ক্রিয়া হচ্ছে, তার মানে এই পর্যন্ত একটা খণ্ডবাক্য, এই অংশটা আরেকটা খণ্ডবাক্য। এবারে যদিও আকাশে মেঘ নেই এই অংশটা বললে অর্থ কিন্তু একেবারেই সম্পূর্ণ হচ্ছে না। তবুও বৃষ্টি হচ্ছে, যদি শুধু এই অংশটা নিই, এই অংশটার দ্বারা কিছুটা হলেও অর্থটা সম্পূর্ণ হচ্ছে, তাই তো? তাহলে যদি এই দুটো বাক্যকে আমি তুলনা করি, তাহলে আমরা দেখব যে এই দ্বিতীয় খণ্ডবাক্যটা তুলনামূলকভাবে অর্থ সম্পূর্ণ করতে পারছে, কারণ বৃষ্টি হচ্ছে এটাই এখানে প্রধান, সেই জন্য এটাকে আমরা করলাম স্বাধীন খণ্ডবাক্য। এবার তার অধীনে, তার আশ্রয়ে পরাধীন খণ্ডবাক্য কোনটা? যদিও আকাশে মেঘ নেই, কারণ এটা অর্থ সম্পূর্ণতার জন্য এর ওপর নির্ভর করে আছে, তাই অ্যারো মার্কটা এখান থেকে এই দিকে গেল। পরেরটা দেখো, যেই স্টেশনে পৌঁছলাম অমনি ট্রেন ছেড়ে দিল। এখানেও তাহলে পৌঁছলাম একটা সমাপিকা ক্রিয়া, ছেড়ে দিল গোটাটা মিলে একটা সমাপিকা ক্রিয়া। মূল অর্থটা কোথায় আছে? আমি যদি বলি যেই স্টেশনে পৌঁছলাম, এখানে কিন্তু মূল অর্থটা নেই, ট্রেন ছেড়ে দেওয়াটা হচ্ছে মূল অর্থ, তাই তো? তাহলে এইটাকে আমরা বলছি স্বাধীন খণ্ডবাক্য, এবং তার আশ্রয়ে যেই স্টেশনে পৌঁছলাম এটা হচ্ছে পরাধীন খণ্ডবাক্য। ক্লিয়ার?
তাহলে এই স্বাধীন পরাধীন যখনই আসছে তখনই সেটা হয়ে যাচ্ছে জটিল বাক্য। একটু কথা প্রসঙ্গে বলে রাখি, জটিল বাক্য কিভাবে চিনবে? একাধিক সমাপিকা ক্রিয়া, স্বাধীন পরাধীন খণ্ডবাক্য সবই হলো, কিন্তু তাও ধরো তুমি জটিল বাক্য চিনতে পারছো না, তখন দেখবে যে জটিল বাক্যে সবসময় পেয়ার ওয়ার্ড থাকে, অর্থাৎ সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ অব্যয়। এই যে যেই, অমনি, যেমন তেমন, যদিও তবুও, এই পেয়ার যখনই দেখবে তখনই বুঝে যাবে যে এটা জটিল বাক্য হতে বাধ্য। হলো। এবারে এসো 4 নম্বর, অর্থাৎ মিশ্র বাক্য। মিশ্র উপাদানে তৈরি, কোনো একরকম উপাদান নয়, সেই জন্যই এই বাক্যকে বলা হচ্ছে মিশ্র বাক্য। এখানে কি হয়, একটা সরল একটা যৌগিক বাক্য, বা একটা যৌগিক বাক্য, একটা যৌগিক একটা জটিল বাক্য, একটা সরল একটা জটিল, বা একটা জটিল একটা জটিল, এই রকম মিক্স অ্যান্ড ম্যাচ করে যে বাক্যগুলো তৈরি হবে সেইগুলোকেই বলা হচ্ছে মিশ্র বাক্য। তাহলে অবভিয়াসলি এখানেও একাধিক সমাপিকা ক্রিয়া। আমি জাস্ট দুটো নিয়েছি, স্ট্রাকচার বোঝাতে প্রথমেই করে দিয়েছি যে সরল আর যৌগিকের মিশ্রণ ঘটছে। আমি যেতে পারি, কিন্তু পরে বাবা আসবেন আর আমাকে বকবেন। তাহলে দেখো, আমি যেতে পারি সমাপিকা ক্রিয়া একটা, তাই এটা সরল বাক্য। বোঝাবার জন্য দেখো সিঙ্গল টিক এখানেও, সিঙ্গল টিক এখানেও। আর এই পোর্শনটা পরে বাবা আসবেন আর আমাকে বকবেন, এখানে দুটো স্বাধীন খণ্ড বাক্য জুড়েছে, তার মানে এটা যৌগিক বাক্য। এটা বোঝাবার জন্য আমি এখানেও ডাবল টিক করেছি, এখানেও ডাবল টিক করেছি। হয়ে গেল। পরের স্ট্রাকচারটা দেখো, যৌগিক আর যৌগিক। তুমি বললে, আমিও শুনলাম, তাহলে দুটো স্বাধীন খণ্ড বাক্য, তার মানে এটা একটা যৌগিক বাক্য, ডাবল টিক মার্ক এখানে, এখানেও। পরের অংশটা দেখো, স্যার আসবেন এবং তিনি সিদ্ধান্ত নেবেন, এখানেও দুটো স্বাধীন খণ্ডবাক্য পরস্পর জুড়ে গেছে, তার মানে এটাও একটা যৌগিক বাক্য। এটাকে আমি রেখেছি একটা সার্কেলের মধ্যে, সেজন্য এই সার্কেল, এই সার্কেল। এবার তাহলে দেখো প্রথমের স্ট্রাকচারটা, এই যে সরল আর যৌগিক এই দুটোকে কানেক্ট করছে এই কিন্তু বলে যে অব্যয় পদটা। পরের বাক্যটাতেও দুটো যে যৌগিক বাক্য সেটাকেও কানেক্ট করছে কিন্তু বলে এই অব্যয় পদটা। হয়ে গেল। তাহলে মিশ্র বাক্য কেন না কোনো একরকম নয়, মিশ্র উপাদানে তৈরি। এবারে তাহলে চলে এসো বাক্যের অর্থগত যে শ্রেণীবিভাগ। বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ 7 রকমের, গঠনগত দিক থেকে 4 রকম আর অর্থের দিক থেকে 7 রকম। কিরকম? প্রথমটাই হচ্ছে, দেখে নাও, নির্দেশক বাক্য। এখানে কিন্তু কোনো আদেশ দেওয়া হচ্ছে না, সাধারণভাবে কোনো বক্তব্য যদি নির্দেশ বা বিবৃত করা হয়, অর্থাৎ জাস্ট একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে যেখানে, সেটাকেই আমরা বলছি নির্দেশক বাক্য। এবার সেই স্টেটমেন্টটা হ্যাঁ বাচকও হতে পারে, না বাচকও কিন্তু হতে পারে। যেমন ধরো, আজ বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বাচক। আজ বৃষ্টি হচ্ছে না, না বাচক। দুটোই কিন্তু একটা বক্তব্য তোমাকে বিবৃত করছে, তাই তো? সেই জন্যেই এরও আবার দুটো ভাগ, একটা হচ্ছে ইতিবাচক আর একটা হচ্ছে নেতিবাচক। অনেক সময় হ্যাঁ বাচক, না বাচক দিয়েও আসে। ইতিবাচক কোনো ঘটনার স্বীকৃতি, যে হ্যাঁ, সম্মতি, রমেশ ভালো সাঁতার কাটে, সম্মতি, হ্যাঁ বোঝানো হলো। আবার যেটা
না বাচক বাক্য হবে, সেখানে কি হবে, কোনো নিষেধ বা অস্বীকৃতি বোঝাবে। গৌরব গতকাল স্কুলে যায়নি, তাহলে ঘটনাটা যে ঘটেনি সেইটাই বোঝানো হচ্ছে। তাহলে একটাতে স্বীকৃতি আর একটাতে অস্বীকৃতি, কিন্তু দুটোই মেন ক্যাটেগরি হচ্ছে নির্দেশক বাক্য। এবারে চলে এসো তাহলে 2 নম্বর ভাগ যেটা রয়েছে, 2 নম্বর ভাগ হলো প্রশ্নবাচক বাক্য। বোঝাই যাচ্ছে যে কোনো কিছু জানবার আকাঙ্ক্ষায় এখানে প্রশ্ন করা হবে। তবে তুমি এলে কেন, কোথায় যাচ্ছেন, তোমার কি নাম, অর্থাৎ যাবতীয় প্রশ্নসূচক কিছু, সেগুলো সবই এই প্রশ্নবাচক বাক্যের আন্ডারে চলে যাচ্ছে। কেমন? এবার তাহলে পরেরটা একটু দেখো। পরেরটা কি বলা হচ্ছে, অনুজ্ঞা সূচক বাক্য। অনুজ্ঞা আমরা কোন কোন ক্ষেত্রে বলবো যে সেটা অনুজ্ঞা, অর্থাৎ যেখানে শ্রোতাকে কোনো আদেশ দেওয়া হবে বা উপদেশ দেওয়া হবে বা অনুরোধ করা হবে বা কোনো কিছু করতে বারণ করা হবে, অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এইগুলো যখন আসবে তখনই সেটা হয়ে যাবে অনুজ্ঞা সূচক। যেমন নিয়মিত ব্যায়াম করবে, দরিদ্র ব্যক্তিটিকে সাহায্য করো, কোনো জায়গায় উপদেশ এলো, কোনো জায়গায় আদেশ এলো। আবার যদি বলি যে আমাকে 1 গ্লাস জল দাও না, তাহলে সেখানে কিন্তু আসবে অনুরোধ। তাহলে এই সব কটাই, যেখানেই কোনো উপদেশ আসছে, কোনো আদেশ আসছে, অনুরোধ আসছে, সেগুলোকেই বলা হবে অনুজ্ঞাসূচক বাক্য। এবার সেটা কখনো ভবিষ্যৎকালের জন্য হতে পারে, ধরো বললাম মন দিয়ে পড়াশোনা করো, তার মানে ভবিষ্যৎকালের জন্য। আবার কখনো সেটা বর্তমানকালের জন্য হতে পারে, মন দিয়ে পড়াশোনা করো। ক্লিয়ার? বেশ, 4 নম্বরটায় এসো তাহলে। 4 নম্বরটায় কি আসছে? 4 নম্বরটায় আসছে প্রার্থনা সূচক বাক্য, যেখানে বক্তার কোনো প্রার্থনা বা মনের কোনো ইচ্ছা প্রকাশিত হবে। যেমন যদি বলা হয় যে ভগবান তোমাদের মঙ্গল করুন, তার মানে এর মধ্যে দিয়ে বক্তার কোনো ইচ্ছা প্রকাশিত হয়েছে। মহারাজের জয় হোক, বক্তার ইচ্ছা, প্রার্থনা, এই সবই ধরা পড়ছে। এগুলোকে আমরা বলবো প্রার্থনা সূচক বাক্য। নেক্সট 5 নম্বর, সন্দেহবাচক বা সংশয় সূচক বাক্য, অর্থাৎ যেখানে আমি একটা কথা বলছি বটে, কিন্তু সেই বক্তব্যটা নিয়ে আমার মনেই একটা দ্বিধা বা সংশয় বা সন্দেহ কিন্তু থেকে যাচ্ছে। আমরা বলি না হয়তো, নাকি, বোধহয়, বুঝি, এইগুলো যখনই প্রয়োগ করছি আমরা, তখনই আমার মনে সন্দেহ বা সংশয় বা দ্বিধাটা ধরা পড়ছে, আর তখনই সেই বাক্যকে বলা হচ্ছে সন্দেহবাচক বা সংশয়সূচক বাক্য। যেমন প্রথমটাই দেখো, লোকটা বোধহয় ডাক্তার। এই যে বোধহয় কথাটা আনলাম, তার মানে আমি পুরোপুরি নিশ্চিত নই যে ওই লোকটি ডাক্তারই, আমার মধ্যে একটা সন্দেহ আছে। ওই বুঝি বাঁশি বাজে, তাহলে সত্যি সত্যি বাঁশি বাজছে এই বিষয়ে কিন্তু আমি এখনো নিশ্চিত হতে পারিনি, আমার এই সন্দেহটা ধরা পড়ছে ওই বুঝি কথাটার মধ্যে দিয়ে। হয়ে গেল। এবারে চলে এসো 6 নম্বর ভাগ। 6 নম্বর ভাগে কি বলা হচ্ছে, আবেগসূচক বা বিস্ময়বোধক বাক্য, বক্তার মনের আনন্দ, দুঃখ, ঘৃণা, বিস্ময়, ক্রোধ ইত্যাদি যাবতীয় যা কিছু আবেগ রয়েছে, সেগুলো যে বাক্যে প্রকাশিত হবে তাকেই বলা হবে আবেগসূচক বাক্য বা বিস্ময়বোধক বাক্য। কি বিচিত্র এই দেশ!
কত বড় বাঘ! তাদের প্রত্যেকটার মধ্যেই হয় বিস্ময় বা ঘৃণা বা ধিক্কার বা ক্রোধ ধরা পড়বে কিন্তু। আর সেটা বোঝাবার জন্যেই এই বিস্ময়বোধক চিহ্নগুলো আমাদের খুব প্রয়োজন হবে। তুমি একটা আবেগসূচক বাক্য দিলে অথচ বিস্ময়বোধক চিহ্নটা দিলে না, তাহলে তুমি কিন্তু কোনো মার্কস পাচ্ছ না। সেটা তোমাকে জেনে বুঝেই রাখতে হবে। কেমন? এবারে চলে এসো ৭ নম্বর, শর্ত সাপেক্ষ বাক্য। নামটা থেকেই পরিষ্কার যে এখানে কোনো ঘটনা ঘটা বা না ঘটা কোনো শর্তের ওপর নির্ভর করছে। এইটা হলে ওইটা হবে, এইটা না হলে ওইটা হবে না, এই রকম ব্যাপার। তাই বলা হয়েছে কোনো কাজের শর্ত বা কারণ উল্লেখ করা হয়। কিরকম? মন না দিলে কিছুই পারবে না। তাহলে যদি মন দাও তবে পারবে, যদি মন না দাও তবে পারবে না। তাহলে পারা আর না পারা এটা ডিপেন্ড করছে মন দেওয়া বা না দেওয়ার ওপরে। আবার ধরো যদি বারণ করো তবে গান গাইব না, তাহলে আমার গান গাওয়া বা গান না গাওয়া ডিপেন্ড করছে বারণ করা বা না করার ওপর। এবারে দেখো এখানে আমি একটা স্টার সার্কেল দিয়ে রেখেছি। কেন? শর্ত সাপেক্ষ বাক্য গঠনগত দিক থেকে সরলও হতে পারে, জটিলও হতে পারে। এটা আমরা একটা ছোট্ট জিনিস শিখে রাখলাম, কারণ এরকম কিন্তু এসএকিউতে মাঝে মাঝে ট্রিকি কোয়েশ্চেন আসে যে শর্ত সাপেক্ষ বাক্য গঠনগত দিক দিয়ে কয় প্রকার। প্রথমটাই দেখো এখানে, এটা কিন্তু সরল বাক্য ছিল কারণ সমাপিকা ক্রিয়া একটা, আর এটা কিন্তু জটিল বাক্য কারণ একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট। তাহলে শর্ত সাপেক্ষ বাক্য গঠনগত দিক থেকে দু প্রকার, সরল আর জটিল। হয়ে গেল। এরপরে আমরা যেটা আসব সেটা হচ্ছে বাক্য পরিবর্তন, অন্য ভাষায় বলতে গেলে বাক্যান্তরীকরণ, যেখানে আমার প্রধান লক্ষ্যটাই থাকবে যে বাক্যের অর্থটা এক এবং ভাষারীতি সেটা যদি সাধুতে থাকে সাধু, চলিতে থাকে চলিত, সেটাকে একই রেখে আমি বাক্যটাকে পরিবর্তন করব। সরল থেকে যৌগিক বা সরল থেকে জটিল, যৌগিক থেকে সরল, এই রকম ধরনের করব, কিন্তু অর্থটা সেম থাকবে এবং তার ভাষারীতিটাও সেম থাকবে। কয়েকটা এখানে করে দেওয়া হয়েছে। যোশী এলো এবং উঠোনে বসলো। আমি বলেই দিয়েছি যে কিসের থেকে কিসে চেঞ্জ হচ্ছে, যৌগিক থেকে সরল। তাহলে এই যে যোশী এলো এবং উঠোনে বসলো, দুটো সমাপিকা ক্রিয়া রয়েছে, আমাকে একটা সমাপিকা ক্রিয়া আনতে হবে, আরেকটাকে অসমাপিকা করে দিতে হবে। তাহলে এটা যেহেতু মেন, এটাকে আমি ঠিক রাখলাম, আর এইটাকে আমি করে দিলাম এসে। যোশী এসে উঠোনে বসলো, তাহলেই সেটা যৌগিক থেকে সরল হয়ে গেল। যে গাড়ি চলছে তাতে উঠতে যেও না, তাহলে এটা জটিল বাক্য। এই যে আর তাতে পেয়ার ওয়ার্ড চলে এসেছে, এই জটিল বাক্য থেকে আমাকে সরল বাক্যে করতে হবে। যে গাড়ি চলছে মানেই হচ্ছে চলন্ত গাড়ি, তাই চলন্ত গাড়িতে উঠতে যেও না। দেখো এখানেও সমাপিকা ক্রিয়া আমি একটা করে ফেললাম, ঠিক আছে। এবার নেক্সটটা দেখো ৩ নম্বর, সেখানে কি করেছি, সেখানে লোকটি দরিদ্র হলেও সৎ, এখানে আমি দুটো চেয়েছি, এক সরল থেকে যৌগিক, আবার সরল থেকে জটিল। বাক্যটা সরলে আছে, এটাকে যৌগিকেও করা যায়, জটিলেও করা যায়। যৌগিকে করলে কি করব, লোকটি দরিদ্র কিন্তু সৎ, তাহলে এইখানে একটা মিনিং কমপ্লিট হয়ে গেল। এখানে
শুধু সৎ যদি ভাবো যে না মানে বুঝতে অসুবিধা হচ্ছে, অসুবিধা হবার কিছুই নেই, কারণ কর্তাটা তো কমন। লোকটি দরিদ্র, লোকটি সৎ, দ্বিতীয়বার যেহেতু একই কর্তা সেই জন্য লোকটি কথাটা আনবার দরকার নেই। তাহলে দুটো স্বাধীন খণ্ড বাক্য মানেই যৌগিক বাক্য। এবার জটিল, যদিও লোকটি দরিদ্র তবুও সৎ। ওই যে বললাম পেয়ার ওয়ার্ড চলে আসবে, দেখো যদিও আর তবুওর ব্যবহার করে দিয়েছি। এবারে চলে এসো পরেরটা। এবার অর্থের দিক থেকে, অনেক সামান্য জিনিসও আমাদের কাছে দুর্লভ ছিল। তাহলে এটা ইতিবাচক বাক্যে আছে। এবার এই ইতিবাচক বাক্যটাকেই আমি নেতিবাচক বাক্যে করব। খুব সহজ, দুর্লভ কথাটার বিপরীত শব্দ হচ্ছে সুলভ। তাহলে অনেক সামান্য জিনিসও আমাদের কাছে সুলভ ছিল না। এখানেই তাহলে একটা হ্যাঁ বাচক বাক্য থেকে আমি সেটাকেই না বাচক বাক্যে কনভার্ট করে দিলাম। এবার ঠিক উল্টোটা, না বাচক বাক্যে আছে, হ্যাঁ বাচক বাক্যে করব। সীমার কাজে কোনো খুঁত নেই। কোনো খুঁত নেই মানেই হচ্ছে সীমার কাজ নিখুঁত। অর্থাৎ যেখানে না দিয়ে কোনো কিছু তুমি শেষ করলে না, সেটাই হয়ে গেল হ্যাঁ বাচক বাক্য। এবার দেখো বিদ্যাসাগরকে সকলেই চেনে, এটা নির্দেশক বাক্যে আছে, এটাকে প্রশ্নবাচক বাক্যে করতে হবে। বিদ্যাসাগরকে কে না চেনে? এবার তুমি এমনভাবেই প্রশ্নটা করবে যার উত্তরটা এটাই হবে যেটা তোমাকে কোয়েশ্চেনে দিয়েছে। তুমি যদি এবার করতে যে বিদ্যাসাগরকে কি সকলে চেনে, তাহলে হ্যাঁ বা না এইরকম একটা কনফিউশন থেকে যাবে। কিন্তু কনফিউশনের জায়গাটা যেন না থাকে, কারণ আমাকে এখানে বলেই দিয়েছে যে বিদ্যাসাগরকে সকলেই চেনে। ফলে এমনভাবে আমি আনবো বিদ্যাসাগরকে কে না চেনে, তার মানেই সকলেই চেনে। বোঝা গেল? এবারে ঠিক উল্টোটা, প্রশ্নবাচক বাক্য দেওয়া রয়েছে, সেখান থেকে আমাকে সেটাকে নির্দেশক বাক্যে কনভার্ট করতে হবে। অনেক সময় বলে প্রশ্ন পরিহার করো, অর্থাৎ প্রশ্ন চিহ্নটাকে সরিয়ে দাও। আমি কি আগেই সাবধান করিনি? প্রশ্ন, তার মানেই আমি আগেই সাবধান করেছিলাম। এটার উত্তর ঠিক এটাই হবে। আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা অর্থটা সেম রাখতে পারি, সেইটা। এবারে দেখো ৮ নম্বরে কি আসছে, এক গ্লাস জল দাও না, অনুজ্ঞাসূচক বাক্য থেকে নির্দেশক বাক্যে। এখানে যেটা করতে হয় আমাদের, অনুজ্ঞার যে ভাবটা ধরা পড়ছে, আদেশের ভাব, অনুরোধের ভাব, যাই হোক না কেন, সেই ভাবটাকেই শব্দে প্রকাশ করা। এক গ্লাস জল দিতে অনুরোধ করছি, এই যে অনুরোধ কথাটা আমি শব্দে প্রকাশ করে ফেললাম, তাহলে আর সেটা অনুজ্ঞা থাকলো না। এবার তাহলে উল্টোটা, নির্দেশক বাক্য থেকে অনুজ্ঞাসূচক বাক্য, একটা স্টেটমেন্ট, এই বিপদে বন্ধুর পাশে দাঁড়ানো উচিত, স্টেটমেন্ট। এবার আমি তোমাকে এটাই অনুজ্ঞাসূচকে করতে বললাম, তার মানে তুমি একটা উপদেশ ধরনের বা আদেশ ধরনের কিছু করবে, এই বিপদে বন্ধুর পাশে দাঁড়াও। কেমন? তাহলে এটাই হয়ে গেল অনুজ্ঞা। নেক্সট নাম্বার 10 দেখো, আজ কি গরমটাই না পড়েছে। তাহলে একটা আবেগ প্রকাশিত হচ্ছে, একটা বিরক্তি, যেটা বলেছিলাম যে হয় কোনো বিস্ময় বা রাগ বা ঘৃণা বা বিরক্তি, সবটাই আবেগের মধ্যে, আবেগসূচক চিহ্নটাও দেওয়া রয়েছে। এবার সেই আবেগসূচক বাক্য থেকে যখন আমরা সেটাকে নির্দেশক বাক্যে করব, সিম্পল স্টেটমেন্ট করে দেব। এই যে কি গরম,
এটাকেই খুব গরম। আজ খুব গরম পড়েছে। অনেকটা কিরকম, তোমার কোনো বন্ধু হয়তো ভীষণ এক্সাইটেড হয়ে তোমাকে বলল, উফ, আজ কি গরমটাই না পড়েছে। তুমি খুব শান্ত হয়ে বললে, হ্যাঁ, আজ খুব গরম পড়েছে। ঠিক সেই জিনিসটা, একটা জায়গায় আবেগটা এলো, আর একটা জায়গায় সিম্পল স্টেটমেন্ট এলো। ক্লিয়ার? তাহলে এইখানেই আমার আজকের ক্লাস শেষ হচ্ছে। পুরো বাক্য চ্যাপ্টারটা আমি থারলি বুঝিয়ে দিয়েছি, প্রত্যেকটা পার্ট ধরে ধরে, এবং বাক্য পরিবর্তন কিভাবে করা যেতে পারে সেইগুলো নিয়েও আলোচনা হলো। এটার সঙ্গেই যে লিংক দেওয়া রয়েছে সেখানে গেলে তোমরা এই বাক্য চ্যাপ্টারের ওপর থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেই ভিডিওটা পেয়ে যাবে। কেমন? তাহলে সেই ভিডিওটা তোমরা অতি অবশ্যই দেখে নিও, যাতে পড়াটা কমপ্লিট হয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যারা এখনো করোনি, আর বেল আইকনটা প্রেস করে রেখো। আজকে তাহলে আমি ক্লাস এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।